প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। পিছনে লেখা দেখে বুঝতে পাচ্ছেন যে আজকে আমরা 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতিমূলক ক্লাস দিতে যাচ্ছি। বিষয় হচ্ছে গণিত। আজকের ক্লাসে আপনি যেটি শিখতে পারবেন সেটি হচ্ছে 6তম নিবন্ধন পরীক্ষায় আসা যে 25টি গণিত ছিল সেই গণিতের পূর্ণাঙ্গ ব্যাখ্যা সহ সমাধান। তা চলুন কথা না বাড়িয়ে আমরা ক্লাসটি শুরু করি। আমাদের প্রথম যে প্রশ্নটি আছে সেটি বলা আছে বৃত্তগলার ক্ষেত্রফল এর সূত্র কোনটি, এটাই বোঝানো হচ্ছে। এখন আমরা বৃত্তগলার ক্ষেত্রফলের সূত্রটা কিন্তু আমরা সবাই জানি যে পাই আর স্কোয়ার থেটা বাই 360 ডিগ্রি, এটা হচ্ছে বৃত্তগলার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। কিন্তু বৃত্তগলাটা আসলে কেমন এটা যদি আপনার একটু ধারণা থাকে তাহলে আপনি কিন্তু একটা কাজ করতে পারবেন, বুঝতে পারবেন। যেমন এ আছে একটা বৃত্ত আর এ আছে বৃত্তের কেন্দ্র, এই কেন্দ্র আর এটা ব্যাসার্ধ, আর এখান থেকে মনে করেন এ ও বি একটা কোণ উৎপন্ন হয়েছে যেটা হচ্ছে থেটা কোণ। তাহলে এই যে আবদ্ধ অংশটুকু দেখতে পাচ্ছেন, এই যে আবদ্ধ অংশটুকু এটাকে বলে বৃত্ত কলা। এখন যে পাশে কোণ আছে ঠিক সেই পাশের ক্ষেত্রফলটা আমাদের নির্ণয় করতে বলা হয় বা সেই পাশের ক্ষেত্রফলটি চাওয়া হয়। আর তখনই এই ক্ষেত্রফলটি, এই যে অংশটুকু আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে চাচ্ছি তার ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে সবসময় এই সূত্রটি ব্যবহার করতে হয়, পাই আর স্কোয়ার থেটা বাই 360 ডিগ্রি। এটাকে বৃত্তগলা বলে, আবার বৃত্তাংশের ক্ষেত্রফল কিন্তু বলা হয়, কারণ সম্পূর্ণ বৃত্তের একটা ক্ষুদ্রতম অংশ, এই জন্য এটাকে বৃত্তাংশ বলা হয়। এবং এটা দেখেন একটা আবদ্ধ আছে, এই জন্য এটার ক্ষেত্রফল নির্ণয় করা যাবে। আর এর ক্ষেত্রফল নির্ণয় সূত্র সবসময় এটা পাই আর স্কোয়ার থেটা বাই 360 ডিগ্রি। এটা মুখস্থ রাখতে হবে। তারপরে দেখেন বলেছে একটি কোণকের ভূমির ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে 12 সেন্টিমিটার হলে এর হেলান উচ্চতা কত। এখন আসলে উচ্চতা আমরা কিন্তু সবাই মোটামুটি জানি, কিন্তু হেলান উচ্চতাটা মূলত কি দেখেন, আমরা যদি উচ্চতা বিষয় একটু ক্লিয়ার করি যে উচ্চতাকে আপনি দুটো ভাগে ভাগ করতে পারবেন। উচ্চতা এটা হচ্ছে দুটো ভাগে ভাগ করতে পারবেন। একটা হচ্ছে দেখেন, একটা হচ্ছে লম্ব উচ্চতা, আর একটা হচ্ছে একটা লম্ব উচ্চতা, আর একটি হচ্ছে হেলানো উচ্চতা। তাহলে আমাদের লম্ব উচ্চতা আসলে বিষয়টা কি, কিভাবে চিনবো, আর হেলান উচ্চতা বিষয়টা কি এবং কিভাবে চিনবো। দেখেন এই যে আমাদের ভূমি, এটা হচ্ছে একটা ভূমি, এটা একটা ভূমি। আমরা মনে করি এই ভূমির উপরে মনে করেন একটা বিন্দু আছে, ভূমির উপরে বাইরে একটা বিন্দু মনে করেন পি, এই পি বিন্দুটা ভূমির সাথে সমকোণ উৎপন্ন করেছে মনে করেন পিডি। তাহলে এটাকে বলে লম্ব উচ্চতা, যেটা ভূমির সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে সেটাকে আমরা বলবো লম্ব উচ্চতা। এই যে এটা আমরা বলতে পারি, সেটাকে বলবো লম্ব উচ্চতা। আর যদি আমাদের এখানে আর একটা বিন্দু মনে করেন কিউ আছে, যেটি ভূমির সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেনি, অন্য একটা কোণ উৎপন্ন করেছে মনে করেন কিউ এম, তখন এই উচ্চতাকে বলা হয় হেলানো উচ্চতা। এখন আমরা কিন্তু সচরাচর একটা বিষয় মানে হেলানো উচ্চতা সবসময় একটা বিষয় কিন্তু আমরা মানে ব্যবহার করি কিন্তু নামটা জানি না। যেমন আপনি একটু খেয়াল করেন যে এই লম্ব উচ্চতা আর হেলানো উচ্চতা একসাথে যদি আপনি পাইতে চান তাহলে সব থেকে সুন্দর একটা উদাহরণ হবে কি বলেন তো, একটা সমকোণী ত্রিভুজ। এখানে দেখেন আপনি খেয়াল করেন যে এই যে মনে করেন এ, এটা মনে করেন বি, এটা হচ্ছে সি। তাহলে এসি দেখেন, আমরা যদি বিসিটাকে ভূমি হিসেবে ধরি তাহলে এই ভূমির সাথে দেখেন এসি লম্ব আকারে আছে, তাহলে এটা কিন্তু আমাদের লম্ব উচ্চতা। আবার এই যে এ বি দেখেন, এটা কিন্তু ভূমির সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেনি, কিন্তু একটা কোণ কিন্তু উৎপন্ন করেছে, তখন এটার নাম আমরা কি জানি অতিভুজ, কিন্তু এটা কিন্তু একটা হেলানো উচ্চতা। হেলানো উচ্চতা। আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন যে যেটা যে উচ্চতাটি ভূমির সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, অর্থাৎ এটা ভূমির সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, এজন্য এটা হচ্ছে লম্ব উচ্চতা বা আমরা লম্ব বলি। আর এটা হচ্ছে আমাদের হেলানো উচ্চতা, যেটাকে আমরা সমকোণী ত্রিভুজের অতিভুজ বলে থাকি। তাহলে এখন কোণকের ক্ষেত্রে কিন্তু আমাদের এই হেলান উচ্চতাটা পাওয়া যায়। কারণ কোণকের ক্ষেত্রে হেলান উচ্চতা কিভাবে উৎপন্ন হয়, মানে কোণক উৎপন্ন হয় সমকোণী ত্রিভুজ থেকে। কিভাবে উৎপন্ন হয়, যে সমকোণী ত্রিভুজের এই যে বাহুটা দেখছেন, সমকোণ সংলগ্ন যে দুইটি বাহু আছে, একটা আছে এসি আর একটা আছে বিসি, এই যে কোনো একটা বাহুর সাপেক্ষে যদি আমি ওই সমকোণী ত্রিভুজটাকে একবার সম্পূর্ণ ঘুরিয়ে আনি তাহলে যে ঘনবস্তুটি উৎপন্ন হয় তার নাম হচ্ছে কোণক। তাহলে এটাকে যদি আমরা এসি এর সাপেক্ষে যদি এই সমকোণী ত্রিভুজটাকে ঘুরাই তাহলে আকারটা হবে এমন, এমন একটা আকার হবে। এই যে দেখেন, এই যে
এই ছিল আমাদের সেই সমকোণী ত্রিভুজের এই যে মূল আকার, এটা এ, এটা সেই সি, এটা ছিল বি। এবার এটাকে এসি এর সাপেক্ষে আমরা ঘুরাইছি, ঘুরাইলে এইভাবে একটি আকৃতি তৈরি হবে যার নাম হচ্ছে কোণক। তাহলে বলেন এখানে আমাদের যে উচ্চতা যেটা বলেছে 12 সেন্টিমিটার, তাহলে এটা হবে কত? 12 সেন্টিমিটার। আর ব্যাসার্ধ কত বলেছে? 5 সেন্টিমিটার। যেহেতু আমরা বিসি সাপেক্ষে ঘুরাই, মানে এসি সাপেক্ষে ঘুরাইছি, তাহলে বিসি ছিল ভূমিতে, তাহলে এটা ব্যাসার্ধ হবে, তাহলে এটা হবে আমাদের 5 সেন্টিমিটার। তাহলে এখন আপনি বলেন হেলান উচ্চতা বলতে কোনটা বোঝানো হচ্ছে? সমকোণী ত্রিভুজের অতিভুজকে বোঝানো হচ্ছে। তাহলে অতিভুজ সমান সমান বা হেলান উচ্চতাকে আমরা এল দ্বারা প্রকাশ করি, যেটা কিন্তু আপনাদের এখানে বললাম যে এই হেলান উচ্চতা যেটা, এটাই কিন্তু অতিভুজ। তাহলে হেলান উচ্চতার সূত্র আর অতিভুজের সূত্র কিন্তু একই হবে, নির্ণয়ের সূত্র। তাহলে আমরা কি জানি? অতিভুজ সমান সমান √ ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার। তাহলে আমরা এটা লিখতে পারি যে 169 যা রুট করলে হচ্ছে 13। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কিন্তু 13 সেন্টিমিটার। আশা করি বুঝতে পারিছেন। এবং এটা কিন্তু আপনার বেসিক থাকলে আপনি এই ধরনের তথ্য থেকে যে প্রশ্নই করুক না কেন আপনি কিন্তু সমাধান করতে পারবেন। এখন দেখেন 3 নম্বর যে প্রশ্নটি আছে যে একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল 216 বর্গ সেমি হলে ঘনকটির আয়তন কত? দেখেন আমাদের এখানে ঘনক আছে এটা, এই যে এখানে দেখেন, এখানে আমাদের যে ঘনকটি আছে, এই যে একটা ঘনকের কিন্তু 6টা তল থাকে। এই যে এখানে 6টা তল আপনি দেখতে পাচ্ছেন, এই পাশে একটা, এর পিছনে একটা, দুইটা, এই সাইডে একটা, এই সাইডে একটা, দুইটা, তাহলে 4টা হলো, নিচে একটা, উপরে একটা, আছে 6টা তল। এই 6টা তলের ক্ষেত্রফল আছে 216 বর্গ সেমি। কিন্তু এই 6টা তলের ক্ষেত্রফল কিন্তু সবগুলো আছে সমান, ঘনকের জন্য সমান, কিন্তু আয়তকার ঘনবস্তুর জন্য এটা কিন্তু সমান নাও হতে পারে, সমান হবে না আর কি। তো এখন দেখেন এটা যদি আমি একটা ধার ধরি এ, তাহলে এর একটা পৃষ্ঠের ক্ষেত্রফল কত হবে বলেন? এ স্কোয়ার। তাহলে 6টা পৃষ্ঠ আছে, তাহলে আমার কিন্তু সমগ্র তলের ক্ষেত্রফলের কথা বলেছে, তাহলে 6টা পৃষ্ঠের জন্য আমার কত আসবে? 6a স্কোয়ার। তাহলে এখন 6a স্কোয়ার মানে হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমগ্র। এই যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বলতে সমগ্র তলের ক্ষেত্রফলকে বোঝানো হয়, পৃষ্ঠতলের ক্ষেত্রফল বলতে সমগ্র তলের ক্ষেত্রফলকে বোঝানো হয়, সমগ্র তলের ক্ষেত্রফলকে বোঝানো হয়। এটা কিন্তু একটু আমাদের মনে রাখতে হবে, কারণ ভাষাগত ব্যাপারের জন্য দেখা যাচ্ছে আপনি সূত্র প্রয়োগ করতে পারছেন না সঠিকভাবে। তাহলে এখন 6a স্কোয়ার এটা সমান সমান কি লিখতে পারি বলেন? 216 216। এখন আমরা এটাকে ভাগ দিব, যে এই স্কোয়ার সমান সমান এই যে 216, এটাকে যদি আমরা 6 দিয়ে ভাগ দিই তাহলে 3 6 18 6 7 36। তার মানে এ স্কোয়ার সমান সমান কিন্তু আপনার 36। তাহলে এ সমান সমান আপনার হয়ে যাচ্ছে 6। এখন বলেছে ঘনকটির আয়তন, তাহলে ঘনকের একটি ধার যদি এ হয় তাহলে তার আয়তন হবে এ কিউ, অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। আর ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটাই থাকে সমান, এ এ এ। তাহলে এখন যদি আমরা এটাকে এ কিউ করি, তার মানে কি 6 কিউ করতে হবে। তাহলে 6 কিউ করলেও কিন্তু অ্যান্সারটি আসে 216 ঘন সেমি। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে গ। আমাদের পরবর্তী যে অঙ্কটি আছে দেখেন, বলেছে একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। বিস্তার বলতে প্রস্থকে বোঝানো হয়, বিস্তার বলতে কাকে বোঝানো হয়? প্রস্থকে বোঝানো হয়। এর ক্ষেত্রফল হচ্ছে 512 বর্গমিটার। তাহলে পরিসীমা হচ্ছে কত? তাহলে আমরা যদি এরকম ভাবে ধরি, যে ধরি আয়তাকার ঘরের প্রস্থ সমান সমান এক্স মিটার। এখানে একটা বিষয় আপনাদের একটু বলি, দেখেন এখানে বলেছে দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, যখন এই দৈর্ঘ্য আর বিস্তারের মধ্যে কিন্তু তুলনা করা হচ্ছে, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, এটা তুলনা করা যখন হচ্ছে তখন আপনি দেখবেন যে তুলনীয় বিষয়ের ভিতরে শেষে কোনটা আছে। শেষে দেখেন দৈর্ঘ্য বিস্তারের, তাহলে বিস্তার আসে শেষে, তাহলে বিস্তারকে আমরা ধরবো এক্স মিটার, তাহলে যেটা শেষে উল্লেখ থাকবে আমরা সেটাকে ধরবো এক্স মিটার বা এ মিটার, এটা ধরে নেব। তাহলে আয়তাকার ঘরের মেঝের প্রস্থ আমরা ধরলাম এক্স মিটার, তাহলে আমাদের ঘরের দৈর্ঘ্যটা কত হবে? অবশ্যই 2x মিটার, 2x মিটার এটা হবে। তাহলে এখন আমাদের এই যে ক্ষেত্রফল দেওয়া আছে 512, তাহলে এখন সত্যমতে আমরা কিন্তু এইভাবে কাজটা করতে পারি। 2x স্কোয়ার দৈর্ঘ্য গুণ প্রস্থ, 2x ইন্টু x মানে হচ্ছে 2x স্কোয়ার সমান সমান 512।
এখন আপনারা যদি এটাকে ভাগ দেন 2 দিয়ে তাহলে পাবেন 256, আর 256 এপাশে স্কোয়ারটা এপাশে রুট করলে হচ্ছে 16। আর আমাদের পরিসীমা চেয়েছে, তাহলে আমরা প্রস্থ পেয়েছি কত? 16। তাহলে আমরা প্রস্থ কিন্তু পেয়ে গেলাম 16 মিটার, প্রস্থ পেয়েছি 16 মিটার। এবং দৈর্ঘ্য হবে কত? ওর দ্বিগুণ, তাহলে 16 আর 2 যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে 32 মিটার। এখন পরিসীমাটা কেমন হবে? পরিসীমাটাও আমরা আয়তক্ষেত্রের পরিসীমাটা জানি, কি বলেন তো? আমার সাথে সাথে বলেন। পরিসীমা সমান সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত? 32, প্রস্থ কত? 16 এত মিটার। তাহলে সেই ক্ষেত্রে কত আসছে? 32 আর 16 যোগ করলে কত হয়? 48, 48 গুণ 2 তার মানে 96। তাহলে আমাদের সঠিক আনসার হচ্ছে 96 মিটার। আমাদের পরবর্তী যে অঙ্কটি আছে সেটি হচ্ছে একটি সূত্র, যে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি a হয় তাহলে ক্ষেত্রফল কত? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে √3/4 a স্কয়ার। এটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, এরিয়া। আর এর উচ্চতা বা মধ্যমার দৈর্ঘ্য যদি আপনাকে বলে তাহলে এটা হবে √3/2 ইন্টু হচ্ছে a। এটা মনে রাখবেন, সমবাহু ত্রিভুজের উচ্চতা এবং মধ্যমার দৈর্ঘ্য এটা কিন্তু সবসময় একই থাকবে। উচ্চতা আর মধ্যমা একই সূত্র দ্বারা নির্ণয় করা যাবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, √3/2 ইন্টু a। আমাদের পরবর্তী যে অঙ্কটি আছে এটি খুবই মজার একটি অঙ্ক, যে কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল 2 হলে কোসেক থিটা মাইনাস কট থিটা এর মান কত? এই যে এটা যদি 2 হয় তাহলে এই 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 মানটিকে যদি আমরা উল্টাইয়ে দিই তাহলে আমরা এর মাইনাসের মানটি পেয়ে যাব, অর্থাৎ কোসেক থিটা মাইনাস কট থিটা। কিন্তু আমরা কিভাবে এই অঙ্কটি 1/2 হয় সেটা আমরা একটু সমাধান শিখবো। দেখেন, আমরা শুরুতে কিন্তু বলেছি যে যারা শুরু থেকে শুরু করতে চাচ্ছেন এবং আপনি যদি শর্টকাটের দিকেই শুরুতে আপনি যদি আগ্রহী হন তাহলে কিন্তু আপনি এইভাবে শিখতে পারবেন না। শর্টকাট আপনার জন্য তখন অনেক কঠিন হয়ে যাবে এবং অঙ্ক কিন্তু আপনার কাছে ভীতির একটি কারণ হয়ে দাঁড়াবে। এজন্য আমরা শুরুতেই বেসিক সহ শিখবো, তারপরে শর্টকাট আমরা আপনাকে কি তৈরি করে দিব, আপনি নিজেই দেখবেন শর্টকাট তৈরি করতে পারছেন। এজন্য ব্যাখ্যাটা আগে খুবই জানা জরুরি আমার মনে হয়। এখন দেখেন, এই অঙ্কটা অ্যান্সারটা কিন্তু 1/2 হবে, কারণ এটাকে উল্টাই দিলে অ্যান্সারটি পাওয়া যাবে। কিন্তু কিভাবে হবে আমি একটু বলি আপনাদের। যে মনে করেন আমরা কিন্তু একটা সূত্র জানি, একটা সূত্র কোসেক এবং কটের মধ্যে একটা সূত্র আমরা জানি, যে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। এটা আমরা কিন্তু জানি। এখন বলেন a স্কয়ার, এটা যদি আমি a স্কয়ার ধরি, এটা কিন্তু b স্কয়ার ধরি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়। তাহলে আমরা কি বলতে পারি? যে কোসেক থিটা প্লাস কট থিটা, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এখানে হচ্ছে কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল হচ্ছে 1। এখন দেখেন, আপনার কিন্তু কোসেক থিটা প্লাস কট থিটার ভ্যালু দেওয়া আছে 2, তাহলে আমরা এটার পরিবর্তে 2 লিখতে পারি, বা 2 ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল হচ্ছে 1। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল হচ্ছে 1/2। দেখেন, এইভাবে কিন্তু আমরা 1/2 অ্যান্সারটি পাচ্ছি। এখন দেখেন, আপনার কিন্তু এটা ব্যাখ্যা সহ বেসিক আপনার কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখেন 7 নম্বর যে প্রশ্নটি আছে, যে কোন ত্রিকোণমিতিক অনুপাতটির মান অসংজ্ঞায়িত। এটা আপনারা জানেন, কোসেক 0 ডিগ্রির মান হচ্ছে অসংজ্ঞায়িত। তারপরে দেখেন যে 8 নম্বর যে অঙ্কটি, এটিও একটি ত্রিকোণমিতির অঙ্ক, যে এখানে বলা আছে a সমান সমান 30 ডিগ্রি হলে এই যে আপনার 2 tan a বাই tan স্কয়ার a এর মান নির্ণয় করতে হবে, তাহলে এখন দেখেন, আমরা এটাকে 2 ভাবে করতে পারি, যে 2 tan a, তাহলে উপরে tan আছে একটি আর নিচে tan আছে 2টি, তাহলে উপরে আর নিচে কাটাকাটি করলে নিচে কিন্তু একটি tan a থেকে যায়। তাহলে ফাইনালি রাশিটা কিন্তু পাচ্ছি 2/tan a। এখন a কোণের মান কত ছিল? 30। তাহলে আমরা 2/tan 30 ডিগ্রি মান কিন্তু বসিয়ে দিব। তাহলে 2/tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। তাহলে এটাকে যদি আমরা চেঞ্জ করে দিই, 2 ইন্টু √3/1, তার মানে এই যে 2 প্রথমে বসবে আর ভাগের দাগটা গুণ হয়ে যাবে, আর নিচের যে ভগ্নাংশটি থাকবে সেটিকে আমরা কি করব?
উল্টায় লিখবো √3/1। তাহলে আমাদের ফাইনাল অ্যান্সারটি এসে দাঁড়ালো 2√3। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে 2√3। তারপরে দেখেন বলা আছে 9 নম্বরের এমসিকিউটি হচ্ছে cot θ = 5/12 হলে cosec θ এর মান কত। তো এখন এটা আমরা যদি এটা সমকোণী ত্রিভুজের মাধ্যমে অঙ্কন করি তাহলে সবগুলো অনুপাতের মান আমরা একবারে বের করতে পারবো। মনে করেন এখানে আছে থিটা, এখানে যদি থিটা থাকে এখানে আপনি থিটা দেবেন। এখন মনে করেন এটা একটা সমকোণী ত্রিভুজ আমি এঁকে দিচ্ছি, কারণ ত্রিকোণমিতির সাথে সমকোণী ত্রিভুজ কিন্তু সরাসরি সংযুক্ত থাকে। তাহলে এখন cot θ = আপনি কি জানেন? আপনি যেমন জানেন কিন্তু যে sin θ মানে, এটা কিন্তু আপনাদের সবার মুখস্থ থাকার কথা, sin θ মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। অতিভুজ আমি সংক্ষেপে লিখলাম অতি 2, cos θ = ভূমি বাই অতিভুজ। তারপরে tan θ = আপনারা জানেন লম্ব বাই ভূমি। আর cot θ = আমরা কি জানি বলেন তো? tan কে উল্টাই দিলে যেটা হয় সেটা, অর্থাৎ ভূমি বাই লম্ব এটা। আর sec θ এটা সমান আপনার হচ্ছে অতিভুজ বাই ভূমি, অর্থাৎ cos রে উল্টাই দিলে হয়ে যাবে। আর আমাদের যে মানটি চাওয়া হয়েছে cosec θ, এইটা সমান কিন্তু আমরা লিখতে পারি sin কে উল্টাই দিলে হয়ে যাবে, অর্থাৎ অতি বাই লম্ব, অর্থাৎ অতিভুজ বাই লম্ব। এখন আমাদের যে চিত্রটা আমরা এঁকেছি সমকোণী ত্রিভুজ, সেখানে দেখেন যে cot এর অনুপাতটা দেওয়া আছে, cot অনুপাতটা দেওয়া আছে এই যে cot = ভূমি বাই লম্ব। তাহলে এখানে আমার যে cot এর মানটা দেওয়া আছে, কত দেওয়া আছে দেখেন, cot θ সমান দেওয়া আছে 5/12, অর্থাৎ এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে লম্ব। তাহলে আমাদের ভূমি, এখানে ভূমি কোনটা? বিসি। তাহলে বিসির এখানে আমরা লিখতে পারি 5 আর লম্বর এখানে লিখতে পারি 12। তাহলে এখন এই পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা এই মানটা বের করি যে √12² + 5² এটা সমান হচ্ছে 13। তাহলে cosec θ = কি আমরা জানি? অতিভুজ বাই লম্ব। তাহলে এখন অতিভুজ কত আছে বলেন? 13 আর লম্ব কত আছে? 12। তাহলে এটা কিন্তু আমাদের হচ্ছে 13/12। এটা হচ্ছে আমাদের অ্যান্সার 13/12। আমাদের পরবর্তী যে অঙ্কটি আছে সেটা হচ্ছে সরাসরি সূত্রের কথা বলা হয়েছে যে sin² θ + cos² θ এগুলো হচ্ছে 1, এটা আমাদের কমন সূত্র। তারপর দেখেন নিচের কোন তিনটি রেখাংশের দৈর্ঘ্য দ্বারা একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। দেখেন প্রথমে আপনি একটা বিষয় খেয়াল রাখবেন, 3, 5, 8 এখানে আমাদের ক নাম্বার যে অপশনটি আছে, আমাদের কিন্তু এখান থেকে এরকম প্রশ্ন আসতে পারে যে নিচের কোন তিনটি বাহু দ্বারা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। এটা আমরা এভাবে আপনি প্রথমে চেক করে নেবেন যে ক্ষুদ্রতম যে দুইটা বাহু আছে এই দুইটা বাহুর যোগফল বৃহত্তম বাহুর থেকে বড় হতে হবে। অর্থাৎ এখানে দেখেন 3, 5, 8 আছে, তাহলে এখানে কিন্তু আপনি 3 + 5 এটা আপনার কথা হচ্ছে বলেন তো 8, যেটা কিন্তু বৃহত্তম বাহুর সমান হয়ে গেছে। অর্থাৎ এইটা হয়ে গেছে আমাদের বৃহত্তম বাহুর সমান, এই যে বৃহত্তম বাহু কিন্তু 8 আছে, তাহলে এটা সমান হয়ে গেছে। তার মানে কি ক নাম্বারটা দিয়ে কিন্তু ত্রিভুজ অঙ্কন করা যাবেই না, সমকোণী ত্রিভুজ তো দূরের কথা। তারপরে খ নাম্বার অপশনটি দেখেন, এখানে কিন্তু টেকনিকটা কি বলেছি বলেন তো, যে ক্ষুদ্রতম দুই বাহুর যোগ করবেন, করে সেটি হবে বড় বাহুটার থেকে বড়, কিন্তু যদি সমান হয়ে যায় তাহলে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়। দ্বিতীয় যে অপশনটি আছে 3, 4, 5, তাহলে দেখেন প্রথমে আপনি চেক করেন যে 3 আর 4 এই দুটো যোগ করলে কত হচ্ছে দেখেন 7, যেটা কিন্তু 5 থেকে বড়। তার মানে এইটা দিয়ে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। এখন এটা সমকোণী ত্রিভুজ হবে কিনা সেটা যদি আমরা চেক করতে চাই, তাহলে আপনার পিথাগোরাসের যে উপপাদ্যটি আছে যে ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, এই সূত্রটা যদি মেনটেন করে ওই তিনটা বাহু, তাহলে ওই তিনটা বাহু দিয়ে সমকোণী ত্রিভুজ গঠন করা যাবে। তাহলে এখানে দেখেন, এখানে ভূমি আর লম্ব কোন দুইটা হবে? যে দুইটা বাহুর দৈর্ঘ্য হবে ছোট, যে দুইটা বাহুর দৈর্ঘ্য হবে ছোট এই দুটার ভিতরে একটি ভূমি একটি হবে লম্ব, যেটি হবে বড় সেটা হবে আমাদের অতিভুজ। অতিভুজ শব্দের অর্থ হচ্ছে বৃহত্তম বাহু বা বড় বাহু। তাহলে এখানে দেখেন, এখানে আছে আমাদের 3, 4 আর আছে 5। তাহলে দেখেন 3 স্কয়ার করলে কত হচ্ছে
9, আর 4 স্কোয়ার করলে কিন্তু হবে 16। তাহলে এখানে 3 স্কোয়ার আর এটা যদি আমরা যোগ করি 9 প্লাস 16 তাহলে হচ্ছে 25। আবার এখান থেকে নতিভুজের যদি আমরা 5 এর স্কোয়ার করি তাহলে কিন্তু হচ্ছে 25। তাহলে দেখেন এই দুটো বাহুর বর্গের সমষ্টি 3 নম্বর বাহুর বর্গের সমান হয়ে গেছে, তৃতীয় বাহুর বর্গের সমান হয়ে গেছে। অতএব এটি হবে একটি সমকোণী ত্রিভুজের 3টি বাহু। আর বাকি অপশনগুলো আপনারা এইভাবে একটু চেক করে দেখবেন যে অপশন কিন্তু ওইটাই সঠিক যেটা আমি মেরেছি। তারপরে দেখেন একটি সুষম ষড়ভুজের প্রত্যেকটি কোণের পরিমাণ কত। এখন একটা সুষম ষড়ভুজ যদি আমরা এখানে একটু শেপ আনি, এই যে আমাদের শেপ আছে এখানে দেখেন, এটা আছে একটা সুষম ষড়ভুজ। এই ষড়ভুজের প্রত্যেকটি কোণের পরিমাণ বলতে এখানে দেখেছেন এই যে শীর্ষকোণগুলো আছে, শীর্ষকোণ এই যে আমি একটু অন্য কালারে দেখাই, এই যে একটা কোণ, এখানে একটা কোণ, এই যে 6টা কোণ। এই সুষম বললে এই 6টা কোণই কিন্তু পরস্পর সমান হয়ে যায়। ভালো করে বুঝবেন, এটা হচ্ছে একটা সুষম ষড়ভুজ। প্রথমে যদি এটাকে বলা হয় একটি বিষম ষড়ভুজ, তারও কিন্তু 6টা কোণ থাকবে, এবং সুষম ষড়ভুজ তারও কিন্তু 6টা কোণ থাকবে। কিন্তু ষড়ভুজটি যদি সুষম হয় তাহলে ভিতরে যে 6টি কোণ আছে 6টি কোণই হবে পরস্পর সমান, প্রতিটি কোণের মান হবে সমান। আর যদি বিষম হয় তাহলে প্রতিটি কোণ কিন্তু কিছু সমান হতে পারে, কিছু অসমান হতে পারে, কিন্তু সমান কিন্তু হবে না, পরিপূর্ণভাবে 6টা কোণ সমান হবে না। তাহলে এই যে এখানে কিন্তু বলা আছে সুষম ষড়ভুজ, তাহলে যখনই সুষম ষড়ভুজের কথা উল্লেখ করা হচ্ছে আপনি কিন্তু বুঝে যাচ্ছেন যে অবশ্যই এটি যে 6টা কোণ দ্বারা তৈরি হয়েছে এই 6টি কোণই হচ্ছে সমান। তাহলে আমরা যদি এই 6টা কোণের যোগফল, এই কোণ, এই কোণ, এই কোণ, এই 6টা কোণের যোগফল যদি আমি নির্ণয় করতে পারি, করে যদি আমি 6 দিয়ে ভাগ দিয়ে দিই তাহলে কিন্তু অবশ্যই আমি এর প্রতিটি কোণের মান বলতে পারবো, নির্ণয় করতে পারবো। তাহলে এখন দেখেন এই যে 6টা কোণের যে যোগফল আছে, অন্তস্থ যে 6টা কোণ আছে, এই 6টা কোণের যোগফল আপনি কিভাবে নির্ণয় করবেন দেখেন, একদম খুব সহজভাবে আপনাকে আমি একটু বলি যে আমরা এখানে একটা সূত্র ব্যবহার করব যে সুষম বহুভুজের জন্য, সুষম বহুভুজের জন্য, এটা সবসময় মনে রাখবেন, সুষম বহুভুজের জন্য সুষম বহুভুজের মোট কোণের সমষ্টি, সর্বদা এটা মনে রাখবেন। সুষম মানে মোট কোণের সমষ্টিটা সুষম হোক বা বিষম হোক, সূত্রটা সবার জন্য খাটবে যে n-2 ইন্টু 180। এইটা করলে আপনি কি পাবেন, এই বহুভুজটির ভিতরে যে কোণগুলো আছে সেই কোণগুলোর সমষ্টি আপনি নির্ণয় করতে পারবেন। এখন এটা সুষম হোক বা বিষম হোক, সবার জন্য এই কোণের সমষ্টি নির্ণয় করার জন্য এই সূত্রটা আপনি ইউজ করতে পারবেন। কিন্তু যদি সুষম বলে তাহলে কিন্তু প্রত্যেকটা কোণ সমান হবে। তাহলে প্রত্যেকটা কোণ যদি আমাদের নির্ণয় করতে হয় তাহলে আমরা কিন্তু মোট কোণের সমষ্টিকে আমরা আবার মোট কোণের সংখ্যা দিয়ে ভাগ দিব। দেখেন এখানে একটা বিষয় মনে রাখবেন, এখানে n আমি লিখেছি, nটা আসলে কি, n হচ্ছে বাহুর সংখ্যা, n হচ্ছে বাহুর সংখ্যা। এখানে একটা বিষয় মনে রাখবেন যে এখানে বাহুর সংখ্যা আর কোণের সংখ্যা কিন্তু সমান থাকে, বাহুর সংখ্যা এবং কোণের সংখ্যা সব সময় সমান থাকে বহুভুজের ক্ষেত্রে। যেমন দেখেন ত্রিভুজের কিন্তু 3টা বাহু আছে, তাহলে ওর কিন্তু 3টা কোণও আছে। চতুর্ভুজের দেখেন 4টা বাহু আছে, আবার 4টা কিন্তু কোণ আছে। তাহলে এই যে n বলতে আমি যেটা লিখছি এটা হচ্ছে বাহুর সংখ্যা বা কোণের সংখ্যা, আপনি যেটা ধরবেন কোনো সমস্যা নাই। আমরা বাহুর সংখ্যাতে মনে রাখবো বিষয়টা যে n হচ্ছে বাহুর সংখ্যা, তার মানে সুষম ষড়ভুজ, তার মানে n এর মান হচ্ছে 6, বাহুর সংখ্যা আছে 6টি, এর কোণ সংখ্যাও 6টি। তাহলে দেখেন আমরা যতগুলো বাহু থাকবে তার থেকে 2 মাইনাস করতে বলেছি, তাহলে 6 - 2 ইন্টু 180 ডিগ্রি বাই আছে 6। তাহলে এই যে 6 দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে 30, আর এই যে 4 ইন্টু 30 তার মানে আছে 120 ডিগ্রি, অর্থাৎ প্রতিটি আমাদের অন্তস্থ কোণের মান হচ্ছে 120 ডিগ্রি। আরেকটা বিষয় এখানে আপনাদের বলে রাখি, যদি বলে যে সুষম ষড়ভুজ বা বিষম ষড়ভুজ বা সুষম একশভুজ এর বহিস্থ কোণের যোগফল কত, অর্থাৎ বাইরে যে কোণগুলো উৎপন্ন হয় এই কোণগুলোর যোগফল কত, এটা কিন্তু যোগফল যদি বলে এরকম 6টা বহিস্থ কোণ উৎপন্ন হবে, এই বহিস্থ কোণের যোগফল একদম নির্দিষ্ট সব সময় 360 ডিগ্রি। এটা কিন্তু সবসময় সত্য, যত ভুজই বলুক না কেন, ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ, যে ভুজই বলুক না কেন, তার বহিস্থ কোণের যোগফল সবসময় 360 ডিগ্রি হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন।
যদি আপনাদের কোনো বিষয়ে বিস্তারিত জানার প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের কমেন্টে জানাবেন। আমরা ধারাবাহিকভাবে ষষ্ঠ থেকে অষ্টম পর্যন্ত যে গণিত প্রশ্নগুলো বিগত পরীক্ষায় এসছে তার পূর্ণাঙ্গ ব্যাখ্যা সহ সমাধান ক্লাস আমরা আপলোড করার চেষ্টা করব। অবশ্যই আপনারা আমার চ্যানেলের সাথে নিয়মিত থাকবেন। যদি আমাদের ক্লাসটি আপনাদের ভালো লেগে থাকে ক্লাসটি শেয়ার করে দিন এবং আপনি আমাদের সাথে থাকবেন এবং অন্যদেরকে উৎসাহ দিবেন। এখন দেখেন 13 নম্বর যে প্রশ্নটি আছে এটি একটি কমন কোশ্চেন, যে বৃত্তস্থ সামান্তরিক একটি কি। দেখেন বৃত্তের ভিতরে যদি একটি সামান্তরিক অন্তর্লিখিত অবস্থায় থাকে, মানে বৃত্তের ভিতরে, তাহলে এটা সামান্তরিক হলে সেটি হবে একটি আয়ত। আর বৃত্তের ভিতরে যদি একটি রম্বস থাকে তাহলে সেটাকে বলে বর্গ। তাহলে এখানে কোনটা বলেছে বলেন তো? বৃত্তস্থ সামান্তরিক একটি আয়ত। বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তক্ষেত্র হবে। আর যদি বলে বৃত্তস্থ রম্বস, এটি কি হবে? তো সেটা হবে একটি বর্গ। এটা মনে রাখবেন। তারপরে দেখেন যে ত্রিভুজ এবিসি এর এবি ও এসি বাহুর মধ্যবিন্দু ডিওই হলে ডিওই যদি বিসি সমান 12 হয় তবে ডি সমান কত? এটা হচ্ছে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 6ষ্ঠ অধ্যায় থেকে একটা থিওরি দেওয়া 15 নম্বর উপপাদ্য থেকে, যে আমাদের বলা আছে ত্রিভুজ এবিসি এর এবি ও এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি আর ই। এই যে ডি আর ই, আর এখানে বিসির ভ্যালু দেওয়া আছে 12 সেন্টিমিটার। এখন দেখেন আমরা যে উপপাদ্যটি পড়েছিলাম যে ডি যদি এরকম হয় যে একটা ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখাংশ তৃতীয় বাহু সমান্তরাল এবং অর্ধেক। একটি ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখাংশ, দেখেন এ বি আর এসি এই দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশটা কি বলেন তো? এটা হচ্ছে মধ্যবিন্দু, এটা হচ্ছে মধ্যবিন্দু, এই সংযোগ রেখাংশ হচ্ছে ডি। তাহলে ডি হবে কার সমান্তরাল? এই বিসি এর সমান্তরাল। ডি কার সমান্তরাল হবে? এই যে বিসি এর সমান্তরাল হবে, বিসি এর সমান্তরাল হবে এবং এর অর্ধেক হবে। তাহলে ডি সমান্তরাল বিসি এবং ডি সমান আমাদের হবে হাফ বিসি, অর্থাৎ ডি এর মান যা হবে বিসির মান তার দ্বিগুণ হবে, আর বিসির মান যা হবে ডি হবে তার অর্ধেক। তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু দেখেন ডি এর মানটা এখানে কিন্তু চাওয়া হয়েছে, তাহলে হাফ ইন্টু আমি লিখতে পারি 12, তাহলে হচ্ছে 6। এটা কিন্তু খুব কমন একটি সূত্র। তাহলে এটা হচ্ছে 6 সেন্টিমিটার। তারপর দেখেন যে এবিসিডি সামান্তরিকের কোণ বি এটা হচ্ছে 75 ডিগ্রি হলে কোণ এ এর মান কত? আমরা একটু সামান্তরিকটি আঁকি। দেখেন এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, এটা হচ্ছে ডি। এখন বলেছে বি কোণ সমান 75 ডিগ্রি। তাহলে এ কোণ সমান কত? আপনারা একটা বিষয় মনে রাখবেন যে পাশাপাশি সামান্তরিক, বর্গ, আয়তক্ষেত্র, রম্বস, এদের এই যে পাশাপাশি যে দুটি কোণ দেখবেন উপরে নিচে, বা এই যে উপরে আর নিচে, বা এই পাশাপাশি, এই যে এখানে এ কোণ আর বি কোণ, এটাকে বলছি উপরে আর নিচে, আর এটাকে বলছি পাশাপাশি বি কোণ আর সি কোণ। এদের যোগফল সবসময় হবে 180 ডিগ্রি। তাহলে দেখেন এ কোণ আর বি কোণ এর যোগফল 180, বি কোণ আর সি কোণের যোগফল 180, সি কোণ আর ডি কোণের যোগফল 180, অর্থাৎ এ কোণ প্লাস বি কোণ সমান কত? 180 ডিগ্রি। কারণ সমান্তরাল রেখার এই যে এই দুটো হচ্ছে সমান্তরাল রেখা, আর এটা যদি আমাদের ছেদক রেখা হয় তাহলে এই যে একই পাশের অন্তস্থ কোণগুলো যোগফল 180। এই যে সমান্তরাল রেখা ছিল, এটা মনে করেন এ না দিয়ে আমরা এটা লিখি পি, এটা কিউ, এটা মনে করেন আর এস। তাহলে পি কিউ আর আর এস হচ্ছে সমান্তরাল, আর মনে করেন সিডি হচ্ছে এদের এটা ছেদক রেখা। তাহলে ছেদক রেখার একই পাশের অন্তস্থ কোণগুলো এর যোগফল সবসময় হবে 180 ডিগ্রি। তাহলে দেখেন তো এই এডি আর বিসি এরা সমান্তরাল কিনা? এডি আর বিসি যেহেতু সামান্তরিক সমান্তরাল এবং এটা কিন্তু ছেদক রেখা হিসেবে কাজ করতেছে, তাহলে ছেদক রেখার একই পাশের অন্তস্থ কোণগুলো যোগফল কত হবে? 180 ডিগ্রি, অর্থাৎ এই কোণ আর এই কোণের যোগফল 180 ডিগ্রি হবে। আর সামান্তরিকের ক্ষেত্রে কিন্তু পাশাপাশি কোণগুলোও যোগফলও কিন্তু 180 ডিগ্রি হবে। অর্থাৎ আমরা কিন্তু এটাও লিখতে পারি যে কোণ বি প্লাস কোণ সি এটা সমান কিন্তু 180, আবার কোণ সি প্লাস কোণ ডি এটা সমান 180, আবার কোণ এ প্লাস কোণ ডি এটা সমান 180। এখন দেখেন আপনার কোন তথ্যটা হলে আপনি অ্যান্সারটি করতে পারছেন, যে এ কোণ আর বি কোণের মধ্যে আমাদের অ্যান্সারটি মানে প্রশ্নটির বিদ্যমান। তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই যে এ কোণ প্লাস বি কোণ হচ্ছে 180, তাহলে 180 ডিগ্রি থেকে আমরা বি কোণের মানটা বাদ দিয়ে দিই, অর্থাৎ 75 ডিগ্রি মাইনাস করে দিই, তাহলে এ কোণের মান কিন্তু আসবে 105 ডিগ্রি।
তারপর দেখেন এটা মজার অঙ্ক যে পি টাকার p% হার সরল মুনাফায় 4 বছরের মুনাফা পি টাকা হলে পি এর মান কত। এখন দেখেন এটা আমরা যদি বলি আসল মুনাফার জন্য আমাদের যে সূত্রগুলো সুদের অঙ্কের জন্য যেটা দরকার সেই সূত্রগুলো আমাদের আগে জানা থাকতে হবে। তাহলে আসল আমরা ধরছি সরাসরি পি টাকা। তারপরে দেখেন এখানে কি বলা আছে যে মুনাফার হার, এটা আমরা আর দ্বারা প্রকাশ করি। তো আমি সরাসরি লিখলাম মুনাফার হার আর সমান সমান p% মানে p/100 টাকা। আর সময়টা n দ্বারা প্রকাশ করি, এটা আছে 4 বছর। আর এখানে আর একটা কথা বলা আছে মুনাফা হচ্ছে p, আমরা মুনাফাকে আয় দ্বারা প্রকাশ করি যেটা হচ্ছে p টাকা। অর্থাৎ এখানে তো আসল এবং মুনাফা সমান হয়ে গেছে। এখন আমরা একটা সূত্র জানি I = P/R/N। এখন আমরা মানগুলো একটু বসাবো। আয়ের মান হচ্ছে কত, আয়ের মান কত বলেন, আয়ের মান কত, এখানে হচ্ছে আয়ের মান হচ্ছে পি টাকা, এই যে পি, তাহলে এখানে আমরা পি বসাইতে পারি। তারপরে আসল, এই পি মানে হচ্ছে আসল, মানে আসল বলে কি ধরেছিলাম পি, তার মানে পি কিন্তু পি জায়গায় থেকে যাচ্ছে। তাহলে পি আর এর মান কত ছিল p/100, আর এন এর মান কত ছিল, এই যে এন এর মান 4 বছর। আমরা এখানে 4 এটা বাংলায় লিখে দিই, তাহলে 4 দিয়ে 100 কাটলে হচ্ছে 25, আর এখানে পি আর পি গুণ করলে p², আর এখানে থাকলো পি সমান সমান p²/25 এটা। এখন এটাকে কিন্তু আপনারা এইভাবে লিখতে পারবেন যে বা p² সমান সমান 25p। তাহলে এটার একটু ক্যালকুলেশনটা এইভাবে সমাধান করা শিখবেন। সহজে এমসিকিউ আপনি সমাধান সঠিক করতে পারেন, কিন্তু বেসিক ক্যালকুলেশনটা কিন্তু এইভাবেই করতে হবে যে পি আর পি কিন্তু কাটা যাবে না, ঠিক আছে। কারণ চলকে এখানে কাটবে না, কারণ পি এর মাথায় আছে 2, তার মানে এখানে পি এর মান বেরোবে 2টা। আপনি যদি একটা পি কেটে দেন তাহলে পি এর মান কিন্তু বেরোবে 1টা। দেখেন এখানে পি এর মান 2টা বেরোবে, কিন্তু পি কমন নেন তাহলে p-25 এগুলো হচ্ছে 0। তাহলে এই রাশি আর এই রাশির গুণফল কত হলো 0। তাহলে আমরা মিডল টার্মের যে নিয়মটা জানি, দুইটা রাশির গুণফল যদি 0 হয়, যারা পৃথক পৃথক ভাবে 0 হয়, তাহলে পি সমান সমান কত হলো 0। দেখেছেন পির একটা ভ্যালু কিন্তু বেরোলো 0, কিন্তু 0 তো গ্রহণযোগ্য হবে না, কারণ আসল তো আর 0 হতে পারে না। তাহলে অথবা আমরা কি বলতে পারি পি সমান সমান 25, অতএব আমাদের পি এর মান হচ্ছে 25। আমাদের পরবর্তী যে অঙ্কটি আছে সেটা হচ্ছে একটা গসাগু নির্ণয়। 3টা রাশি দিয়ে আছে, দেখেন 4 × a + b এই একটা রাশি, আর দিয়ে আছে 10 × a - b এই একটা অংশ, আর 3rd নম্বর যে রাশিটি দেওয়া আছে সেটা হচ্ছে 12 × a² - b²। এটাকে আমরা লিখতে পারি 12 × a + b × a - b। আমাদের যখন আমরা গসাগু নির্ণয় করব তখন দেখব যে অংশটুকু সবার ভিতরে আছে সেটা কিন্তু গসাগুতে আসবে। এখানে দেখেন আপনারা যদি লক্ষ্য করেন এখানে a + b আছে, কিন্তু a + b এখানে আছে আর এখানে আছে, তাহলে a + b কিন্তু এখানে নাই, তার মানে a + b কিন্তু আমরা নিতে পারছি না। আবার দেখেন a - b এখানে আছে বাট এখানে নাই, তাহলে কিন্তু a - b আমি নিতে পারছি না। তাহলে ফাইনালি আমাকে সংখ্যার দিকে চলে যেতে হবে। সংখ্যা আছে আমাদের কত বলেন তো 4, 10 আর হচ্ছে 12। 4, 10, 12 এর গসাগু কত হয়, আপনি এটাকে যদি 2 দিয়ে ভাগ দেন তাহলে 2 × 2 = 4, 5 × 2 = 10, 6 × 2 = 12। তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু পরবর্তীতে যদি আপনি এখানে 2 দিয়ে ভাগ দেন তাহলে 2 আর 6 কিন্তু ভাগ যাচ্ছে, কিন্তু 5 কিন্তু আর ভাগ যাচ্ছে না, এই জন্য আমরা 2 আর দিয়ে ভাগ দেবো না। গসাগুর ক্ষেত্রে এই নিয়মটা মেনটেন করতে হয়। তাহলে 2 দিয়েই, মানে এই একমাত্র 2 সংখ্যাটি যা 3টা সংখ্যাকেই ভাগ দিতে পেরেছে। কিন্তু এখানে যদি আমি 2 নিই, এখানে যদি আমি 2 নিই, লসাগু যদি আপনি করেন, এটা হয়তো আপনি লসাগু বেশি অভ্যস্ত যে 2টা সংখ্যাকে ভাগ দিলেই সেটা দিয়ে আমি ভাগ দিব। কিন্তু গসাগুর জন্য কি করতে হবে, যে সংখ্যাটি আপনি এখানে নেবেন না কেন সেই সংখ্যাটি দ্বারা প্রত্যেকটা সংখ্যায় ভাগ যাবে, তখন সেটা গসাগুর মধ্যে আসবে। তাহলে দেখেন এখানে যদি আপনি 2 বসান, তাহলে 2 বসাইলে কিন্তু 2 দ্বারা ভাগ যাচ্ছে 2 কে, আবার 6 কেও ভাগ দেওয়া যাচ্ছে, কিন্তু 5 কে কিন্তু ভাগ দেওয়া যাচ্ছে না, এজন্য আমরা এখানে আর কোনো সংখ্যা নিব না। তাহলে আমাদের গসাগু হচ্ছে 2, যেটা সবার মধ্যে ছিল। তারপরে অঙ্কটি দেখেন, এটা খুব সহজ একটি অঙ্ক যে log 400 বেজ আছে 2√5। এখন এটার মান যদি নির্ণয় করতে হয় তাহলে আমাদেরকে এই সূত্রটি ইউজ করতে হবে, লগের সূত্র, যে log a বেজ a এটা সমান সমান আছে 1, এইটার মান হচ্ছে 1।
এই সূত্রটা ইউজ করতে হবে, অর্থাৎ এটাকে বলে বেজ আর এটাকে বলা হয় আর্গুমেন্ট। এই বেজ এবং আর্গুমেন্ট যখন সমান হয়ে যায় লগের ক্ষেত্রে তখন তার মান আসে 1। তাহলে এখানে দেখেন আমাদের বেজে আছে 2√5, এখন আমি এখানে এই আর্গুমেন্ট আছে 400, এখানেও কিন্তু আমার 2√5 তৈরি করতে হবে এনি হাউ, কারণ আমি এই সূত্রটা তো আমি জানি যে আমার বেজে যেটা থাকবে আর্গুমেন্টেও সেটা থাকবে। তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে এইভাবে কিন্তু কাজ করতে পারি যে লগ, এখানে লিখতে পারি 2√5 আর এখানে লিখবো বেস 2√5, কারণ আমি জানি বেস এবং আর্গুমেন্ট সমান করতেই হবে। এখন আমি এখানে পাওয়ার দিব যে আমি একটু চেক করবো যে 2√5, এখানে সংখ্যা আছে আমাদের 4, 5 আর 25 আর 50, এই দুটো কিন্তু আমাদের অপশন থেকে প্রথমেই বাদ চলে যাবে। তাহলে ক আর ক্ষয়ের ভিতরে কিন্তু আমাদের অ্যান্সারটি থাকবে। তাহলে এখানে আমরা পাওয়ার দিলাম 4, তাহলে 4-এ যদি আমরা ক্যালকুলেশন করি, এটা পাওয়ার দিয়ে 2√5 এর পাওয়ার দিয়ে 4 দিই, তাহলে এটা হয় 2^4 ইন্টু 5√5, তার পাওয়ার হয় 4। এখন দেখেন 2^4 মানে কিন্তু হচ্ছে 16, আর এখানে দেখেন রুটের পাওয়ার √5, তার পাওয়ার আছে 4, মানে কি √5 চারটা গুণাকার আছে, √5 ইন্টু √5 ইন্টু √5 ইন্টু √5। এখন দেখেন এটা আছে 16, এই যে দুইটা √5 যদি গুণ করা হয় তাহলে √5 এর স্কোয়ার হয়, আর স্কোয়ারটা কেটে গেলে শুধু কি থাকে 5 থাকে। এর জন্য আমরা সবসময় বলি সমজাতীয় দুইটা রুট গুণ করলে ওই সংখ্যাটি ফিরে আসে, অর্থাৎ √5 আর √5 গুণ করলে 5 ফিরে আসে, ইন্টু এখানেও কিন্তু √5 আর √5 গুণ করছে তাহলে আসছে 5 ফিরে আসছে। তাহলে আপনারা দেখেন যে 5 ইন্টু 5 মানে কি 25 আর 16 যদি আমরা গুণ করি তাহলে এখন দেখেন 5, 5 আর আমরা যদি 16টাকে গুণ করি তাহলে আমাদের অ্যান্সারটা কত আসে দেখেন, যে এখানে 16 ইন্টু 25, তাহলে কিন্তু 400 মিলে যাচ্ছে। ঠিক আছে, এখন আমরা কিন্তু তাহলে এইটার পরিবর্তে এটা ইউজ করতে পারি, এখানে 4 লিখতে পারি, 400 পরিবর্তে এখন এটা ইউজ করতে পারি না? অবশ্যই পারি। এখন দেখেন এখন আর একটা সূত্র আমাদের মনে রাখতে হবে যে লগ m পাওয়ার n, বেস মনে করেন যে কোনো সংখ্যা থাকতে পারে, এটা সমস্যা আমরা লিখতে পারি n লগ m, এটা আমরা লিখতে পারি। তাহলে এই ক্ষেত্রে আপনি দেখেন যে এটা কিন্তু আমাদের লগ এরকম ভাবে আছে যে লগ এই যে 2√5 তার পাওয়ার আছে 4, অর্থাৎ এটা আছে m আর এটা আছে n, তাহলে এটা কত হবে 4 লগ 2√5 এটা হবে। তাহলে এখানে আমরা এটা সামনে নিয়ে আসতে পারি, তাহলে 4 লগ 2√5 আর বেস আছে 2√5, তাহলে এইটার মান কত 1, আর মানে 4 ইন্টু 1, ফাইনাল ক্যালকুলেশন হচ্ছে 4, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু 4। আর আপনি এটাই মনে রাখবেন যে যখনই এইটার পাওয়ার আপনি 4 দিচ্ছেন তখন অ্যান্সারই 4, কারণ ওইটাই তো 400 তৈরি করে দিচ্ছে। এখন এখানে যে অঙ্কটি আছে আসলে এই অঙ্কটা এইভাবে ক্লাসে বোঝানো সেইভাবে সম্ভব না, অঙ্কটা আমি সমাধান করে দিচ্ছি, কিন্তু এটার আসলে একটু বিস্তারিত ক্লাসের প্রয়োজন। উৎপাদক বিশ্লেষণ সবারই অনেক সমস্যা থাকে টুকটাক, যদি আপনাদের উৎপাদকীয় বিশ্লেষণের যদি কোনো ক্লাস প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা আমাদের কমেন্টে জানাবেন, আমরা অবশ্যই তার সমাধান ক্লাস বা বেসিক একটি ক্লাস আপনাদেরকে আপলোড করে দিব। দেখেন এখানে আমাদের যে রাশিটি আছে 2y⁴ মাইনাস 14y² প্লাস আছে 2, আপনি কিন্তু প্রথমে এটা মিডিল টার্মের দিকে যাইবেন, কিন্তু আসলে মিডিল টার্মে গেলে কিন্তু আপনার দেখেন মিডিল টার্মে একটা কথা মনে রাখবেন যে আপনি প্রথম চিন্তায় আপনার মিডিল টার্মটি ধরা দিবে, ঠিক আছে, পরবর্তীতে দেখবেন যে যখন মেলছে না তখন আপনি এই ধরনের চিন্তাগুলো করতে পারেন। ঠিক আছে, এটা বেসিক ক্লাসে সম্ভব, এই ক্লাসে আসলে এটা ওইভাবে বোঝানো যাবে না বিস্তারিত, তাই এখানে আমি 2 কমন নিতে পারি। তাহলে এখানে কথা থাকছে y⁴ মাইনাস 7y² প্লাস হচ্ছে 1। এখন আমরা এখানে আরেকটা কাজ করব যে এটা y² এর হোল স্কয়ার করব, যখন মিডল টার্ম হবে না তখন আমি সূত্রের দিকে যাব, a মাইনাস b হোল স্কয়ার অথবা a প্লাস b হোল স্কয়ারের দিকে আমি যাব। তাহলে ay² এর হোল স্কয়ার প্লাস সূত্রের 2, a বলতে y², b বলতে হচ্ছে 1 প্লাস 1 এর স্কয়ার। এখন একটু খেয়াল করেন যে y² হোল স্কয়ার করলে y⁴ হচ্ছে, 1 এর স্কয়ার করলে 1 হচ্ছে, কিন্তু 2y² এখানে কিন্তু তৈরি আছে, 2 ইন্টু y² ইন্টু 1 মানে হচ্ছে 2y², কিন্তু তৈরি হতে হবে কত বলেন তো মাইনাস 7y²। তাহলে আমি এখানে কি নিতে পারি মাইনাস 9y²। দেখেন তাহলে এই 9y² থেকে যদি 2y² মাইনাস করে দিই তাহলে মাইনাস 7
ওয়াই স্কোয়ার কিন্তু তৈরি হয়ে যাবে। তাহলে 2 আমি কমন নিলাম, নেওয়ার পরে আমি এটা লিখতে পারি ওয়াই স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস এটাকে লিখতে পারি 3y তার হোল স্কোয়ার। এখন এটাকে আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার প্লাস সাজায় লিখছি 3y প্লাস 1, অর্থাৎ এটা হচ্ছে আমাদের এ স্কোয়ার, এটা হচ্ছে বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে আমরা কি বুঝি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে ওয়াই স্কোয়ার প্লাস 3y প্লাস 1 আর একটা হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 3y প্লাস হচ্ছে 1। তাহলে এইটা আমাদের অপশনে আছে এই যে গ নাম্বার। তাহলে এটি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এখান থেকে আপনারা বোঝার চেষ্টা করবেন এবং পরবর্তীতে কিন্তু আপনার যদি এই বিস্তারিত ক্লাস প্রয়োজন হয় বললে আমরা অবশ্যই ক্লাসটি আপলোড করে দিব। এখানে দেখেন এ প্লাস বি দেওয়া আছে 3, এ বি ইকুয়াল আছে 3, তাহলে এ কিউ প্লাস বি কিউ এর মান কত? তাহলে এ কিউ প্লাস বি কিউ এর যে সূত্রটি আমরা জানি সেটি কিন্তু কি বলেন তো, এ প্লাস বি তার হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে 3 তার পাওয়ার আছে কিউ মাইনাস 3 ইন্টু 3 মানে 3 আছে সূত্রের, এ বির মান আছে 3 আবার এ প্লাস বির মান হচ্ছে 3, তাহলে এখানে আছে 27 মাইনাস 27, তাহলে হচ্ছে 0। তাহলে আমার সঠিক অ্যান্সার হচ্ছে 0। সূত্রটি জানা থাকলে কিন্তু আপনি মানটি খুব সহজে বের করতে পারবেন। তারপর হচ্ছে সুদ নির্ণয়ের সূত্র কোনটি? তা আমরা সুদ মানে মুনাফা বুঝি, তাহলে মুনাফা সমান কি জানি, আই ইজ ইকুয়াল টু পি আর এন। তাহলে এখন আমরা যদি এটাকে একটু বিস্তারিত লিখি, আর মানে কিন্তু আর বাই 100 অর্থাৎ সুদের হার। তাহলে এটা আমাদের কি হবে বলেন তো, আসল পি মানে আসল ছিল, আর এটা হচ্ছে আর ছিল মুনাফার হার, যেহেতু এখানে সুদ আছে তাহলে আমি লিখতে পারি সুদের হার, আর এন হচ্ছে কি বলেন তো সময়, আর যেহেতু আর পার্সেন্ট থাকে সুদের হার আর নিচে থাকে কত 100, মুনাফা নির্ণয়ের যে সূত্র এরকম সুদের হার গুণ আসল গুণ সময় বাই হচ্ছে 100, এটা লিখতে পারি। তারপরে দেখেন শতকরা 6 টাকা হার সুদে কত বছরে 500 টাকা সুদে মূলে 800 টাকা হবে। তো দেখেন সুদে মূলে মানে সুদ আসল, সুদ যোগ আসল, এটাকে সুদ আসল বা সুদ মূল্য বলা হয়, এটা হচ্ছে 800 টাকা। আর এখানে আপনার কত বছরে 500 টাকা, তার মানে এটা কিন্তু আসল, আসল হচ্ছে আমাদের 500 টাকা। তাহলে আমরা জানি মুনাফা আসল থেকে আসল বাদ দিলে কি পাওয়া যায়, সুদ পাওয়া যায়, বা সুদ আসল থেকে আসল বাদ দিলে কি পাওয়া যাবে, সুদ পাওয়া যাবে। আমরা এটা মাইনাস করে দিব, তাহলে আমাদের সুদ কিন্তু 300 টাকা। সুদ যদি 300 টাকা হয় তাহলে আমাদের এই সুদটাকে আমরা আয় দ্বারা প্রকাশ করতে পারি, আর আসল এটাকে আমরা পি দ্বারা প্রকাশ করতে পারি। আর আমাদের শতকরা মুনাফার হার আর সমান সমান 6/100 এটা লিখতে পারি। তাহলে আমাদের কি বলেছে কত বছরে, অর্থাৎ আমাদের এই সূত্র ইউজ করতে হবে আই ইজ ইকুয়াল টু পি আর এল। তাহলে এখানে আয়ের মান কত, আয়ের মান আছে 300, আর আমাদের পির সমান সমান পি এর মান কত ছিল 500, আর এর মান কত ছিল 6/100, আর সময় এন এটা আমাদের নির্ণয় করতে হবে, সময় এন। তাহলে এখন দেখেন এই 100 দিয়ে 500 যদি কাটেন তাহলে আছে 5, আর তাহলে এখানে আমাদের ফাইনালি কি থাকছে বলেন তো 5×7 30, তাহলে 30 ইন্টু এন সমান সমান 300। তাহলে আমাদের এন 300 রে 30 দিয়ে ভাগ দিই তাহলে আমাদের এর মান আছে 10, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে 10 বছর। তারপরে দেখেন যে অঙ্কটি আছে যে 4 পূর্ণ 1/2 এবং 2 এর চতুর্থ সমানুপাতি নির্ণয় করুন। এটা হচ্ছে দেখেন সমানুপাতির কথা যেহেতু বলছে, তাহলে a/b সমান সমান c/d, এটা হচ্ছে আমাদের একটা সমানুপাত। 4টে রাশি নিয়ে যে সমানুপাতটি তৈরি করা হয় সেটাকে আমরা এইভাবে লিখতে পারি a/b সমান সমান c/d। মানে এ বলতে দেখেন কোনটা আছে, এখানে আমাদের প্রথমে আছে 4, তাহলে এটাকে আমরা ধরতে পারি এ, তারপরে আছে 4 পূর্ণ 1/2, এটাকে আমরা লিখতে পারি 4 × 8, 4 × 8, 8 আর 1 কত 9, তাহলে 9/2, তাহলে এটাকে আমরা ধরতে পারি বি। আর আমাদের 3 নম্বর হয়ে গেছে 2, এটা হচ্ছে সি, তাহলে আমাদের 4 নম্বর আসে ডি, এটা সমান সমান আমরা ক ধরি, তাহলে ক এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে যদি বসাই a/b, তাহলে এ মান হচ্ছে 4, বির মান কত 9/2, আর সির মান কত 2, ডির মান হচ্ছে ক। তাহলে আমরা এটাকে উল্টাই দিব, 4 × 2/9 সমান সমান 2/ক, এটা। তাহলে এখানে দেখেন আপনি এইভাবে কাজ করতে পারেন। দেখেন এই পাশে 2 আছে, এই পাশে 2 আছে, তো দুই পাশে 2 আমরা বাদ দিয়ে দিলাম, দিলে
এখান থেকে 4/9 সমান সমান থাকে 1/ক। তাহলে আমার ক এর মান বের করতে হবে। তাহলে আমরা এভাবে কটাকে মানে অনুপাত থেকে ব্যস্ত অনুপাত করতে পারি। এই যে 1/ক ছিল, আমি এটাকে লিখবো ক/1 সমান সমান, এটা ছিল 4/9, এটাকে লিখবো 9/4। এটাকে বলে ব্যস্ত অনুপাত সম্পর্ক। নিচে কিন্তু 1 লেখা লাগে না, জাস্ট বোঝানোর জন্য আমি লিখলাম। তাহলে ফাইনাল কিন্তু ক এর মান চলে আসছে। তাহলে ক এর মান দেখেন এখানে 9/4 বলে কিন্তু কোনোটা দেওয়া নাই, 9/4 বলে কোনো কিছু দেওয়া নাই, সবগুলো মিশ্রতে আছে। তাহলে আমরা কিন্তু 9/4 এটাকে আমরা লিখতে পারি 2×1/4, কারণ এই 4 দিয়ে আপনি 9 রে ভাগ দেবেন, তাহলে 4×2 = 8, ভাগশেষ থাকে 1, তাহলে 2×1/4, তাহলে 2×1/4 এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এখন দেখেন 450-এর 22% সমান সমান কত? আপনার প্রত্যেক নিবন্ধন পরীক্ষায় এই অঙ্কটি কিন্তু আসেই, মানে এই ধরনের একটি অঙ্ক আপনি পাবেনই। তাহলে দেখেন 450-এর 22%, একদম সহজ। আপনি এটাকে লিখতে পারেন 450 গুণ 22/100। তাহলে আপনি দেখেন এই 0 0 কাটলেন, 5×2 = 10, এই যে 5×2 = 10, আমরা এইভাবে কালারটা চেঞ্জ করে দিই একটু। 5×2 = 10, 5×9 = 45, আর 11×2 = 22। তাহলে 11 আর 9 গুণ করলে কত হচ্ছে? 99। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে 99। আমাদের সর্বশেষ যে অঙ্কটি আছে সেটা হচ্ছে নিচের কোনটি অমূলদ সংখ্যা। এটা একটা কমন কোশ্চেন। দেখেন প্রথম যে অপশনটি আছে √16/9, তাহলে এই যে 16 রুট করলে কত হয় বলেন তো? 4। আর 9 এর রুট করলে কত হয়? 3। তাহলে এই যে 4/3, তাহলে এটা রুট করে আমি কিন্তু পূর্ণাংশ পেয়েছি। এই যে 16 এর রুট করে আমি পেয়েছি 4, আর 9 এর রুট করে পেয়েছি 3। তাহলে এখান থেকে উপরে রুট করে পূর্ণাংশ পেয়েছি, নিচেরটা রুট করে পূর্ণাংশ পেয়েছি। তাহলে এটা হচ্ছে মূলদ সংখ্যা, এটা হচ্ছে মূলদ সংখ্যা। ঠিক একইভাবে আমরা দেখেন এখানে ক একই অপশন আছে। গ নাম্বার যে √49, তাহলে এটা কিন্তু রুট করলে আপনার কত হয়? 7 হয়। তাহলে এটা কিন্তু পূর্ণাংশ পেয়েছেন, তাহলে এটা হচ্ছে আপনার মূলদ সংখ্যা। আর এখানে দেখেন এখানে আছে কত? দেখেন √64/26, তাহলে উপরেরটা কিন্তু আপনি এভাবে পাচ্ছেন 8, আর নিচে পাচ্ছেন √26। তাহলে এখানে রুট থেকে যাচ্ছে, বা নিচে কিন্তু আপনি পূর্ণ সংখ্যা পাচ্ছেন না, তার মানে এটি একটি অমূলদ সংখ্যা। তা আশা করি ক্লাসটি শুরু থেকে যদি আপনি শেষ পর্যন্ত দেখে থাকেন, প্রত্যেকটা বিষয় আমরা বোঝানোর চেষ্টা করেছি, আপনি আশা করি বুঝতে পারবেন। যদি কোনো বিষয়ে কোনো বিশেষ সমস্যা থাকে আপনারা কমেন্টে জানাবেন, এবং নিয়মিত গণিতের পূর্ণাঙ্গ সমাধান এবং ব্যাখ্যা সহ কোনো বিষয়ের বেসিক ক্লিয়ার যদি প্রয়োজন হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন। সকলকে ধন্যবাদ।